ঋতুজার কাছে হাত জোর করে ক্ষমা চাইলো মুক্তি, মুখ ফিরিয়ে নিল ঋতুজা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে মুক্তির মারার খবর শুনে বাড়িতে ছুটে আসে ঋতুজা ও অখিলেশ। বাড়িতে এসে দেখতে পায় মুক্তি আগে থেকে বাড়ি এসে পৌঁছে গেছে। এরপরে এরপরে ঋতুজা বলতে থাকে, কি রে মুক্তি, তোর এরকম অবস্থা হলো, তা তুই ডক্টর দেখাসনি? তখনই মুক্তি বলতে থাকে, আমি আমি গিয়েছিলাম কিন্তু ডক্টর পাইনি বিধায় আমি নার্স দেখিয়ে চলে এসেছি। কেন রে ঋতু, তুই এভাবে বলছিস কেন? তখনই তখনই দেখা যায় ঋতুজা বলতে থাকে, এভাবে বলছি কেন মানে, তুই এভাবে এভাবে ডক্টর না দেখিয়ে কেন এসেছিস? তোর যদি কোনো ইনজুরি হয়ে থাকে? এরপরে এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে, আমি 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 যে তোকে তোকে বিশ্বাস করতে পারি না রে মুক্তি, কারণ তুই যেভাবে বারবার আমার বিশ্বাস ভেঙেছিস, তোকে বিশ্বাস করা যায় না। তখন এ কথা শুনে দেখা যায় মুক্তি বলতে থাকে, তোর বিশ্বাস হচ্ছে না? আমাকে আমাকে এভাবে মেরেছে জানিস? প্রচন্ড ব্যথা পেয়েছি আমি, পুরো শরীরটা কেমন ব্যথায় ঘিন ঘিন করছে। আমি আমি যে কি করব বুঝতে পারছি না। এরপরে এরপরে দেখা যায় তখনই বিহান ও কম্পাস আসে, আর তখন কম্পাস আসে ত্রিলোচন টিকের বেশে। এরপরে বিহান বলতে থাকে, মুক্তিমাসি, তোমার নাটক অনেক হয়েছে, তোমার নাটক জাস্ট আর নেওয়া যাচ্ছে না, এভাবে নাটক না করলেও পারো। তখন এ কথা শুনে মুক্তি বলতে থাকে, এসব কি বলছিস বিহান? আমি নাটক করছি মানে? কিসের নাটক করছি আমি? তখনই বিহান বলতে থাকে, এই যে তোমার মারপিটের নাটক করছে, তোমার কোনো কোনো আঘাত লাগেনি, কোনো ইনজুরি হয়নি, তাই না? তখন এ কথা শুনে মুক্তি বলতে থাকে, কে বলেছে তোকে? বিশ্বাস কর বিহান, এই দেখ আমার পুরো শরীরে আঘাতের চিহ্ন। আমাকে আমাকে এমন ভাবে ওরা মাটিতে ফেলে মেরেছে, জানিস না আমি যে কতটা কতটা চিৎকার করেছি, কিন্তু ওরা আমাকে ছাড়েনি। তখনই বিহান বলতে থাকে, আচ্ছা তোমাকে মারলো কেন গো? বলো তো, তোমাকে কেন মারলো? তখনই মুক্তি বলতে থাকে, আমি জানি না রে, কেন মারলো? যদি জানতাম তবে তো অবশ্যই বলতাম, তাই না? তখনই বিহান বলতে থাকে, তোমাকে মারেনি, তার কারণেই তুমি জানো না। তুমি ওগুলো লোকগুলোকে হায়ার করেছিলে টাকা দিয়ে, সবটাই প্রমাণ আছে। এই বলে প্রমাণ সবার সামনে দেখালে অবাক হয়ে যায় মুক্তি। মুক্তি বলতে থাকে, এসব সব সাজানো। তখনই ঋতুজা মুক্তিকে থাপ্পড় মারে আর বলতে থাকে, ছি মুক্তি, তুই এত বড় বেইমানি করতে পারলে, তুই এভাবে নিচে নামতে পারলি, আর তোর থেকে কি বা আশা করা যায়? তুই তো এবার নতুন আমার সঙ্গে বেইমানি করিসনি, তুই তো শুরু থেকে বেইমানি করে এসেছিস। শুধু শুধু আমার চোখে পট্টি পড়া ছিল, তার কারণেই আমি বুঝতে পারিনি, কিন্তু কিন্তু আমি ভাবিনি যে তুই এভাবে এভাবে সবটা নাটক সাজাবি। তখন বিহান বলতে থাকে, আসলে আসলে মুক্তি মাসি এমনটা করেছে কারণ আমাদের পরিবারের উপর যেভাবে অ্যাটাক আসছে, উনি উনি নিজের দিক থেকে সন্দেহটা সরাতে চাইছে, যাতে আমরা কেউ ওনাকে সন্দেহ না করি যে ওনার উপরেও তো অ্যাটাক হয়েছে, তবে আমরা ওনাকে কেন সন্দেহ করব? কিন্তু মা, উনি সবকিছুর পেছনে আছে। তখন এই কথা শুনে মুক্তি মুক্তি ঋতুজার কাছে হাত জোড় করে ক্ষমা চায় আর বলতে থাকে, প্লিজ ঋতু, আমাকে ক্ষমা করে দে। সত্যি আমি আমি এসবের কিছুই জানি না, কিন্তু এটা সত্যি যে আমি এটা নাটক সাজিয়েছি, কারণ তোরা আমাকে সন্দেহ করছিলি, কিন্তু আমি আমি এসবের কিছুই জানি না। তখন এ কথা শুনে ঋতুজা মুখ ফিরিয়ে নেয় মুক্তির দিক থেকে আর বলতে থাকে, তোর তোর কথা শুনে সত্যি আমার হাসি পাচ্ছে, কারণ তুই যে কথাগুলো বলছিস সেগুলো পুরোটাই ভিত্তিহীন। কারণ কারণ তোর কথাগুলো একটাও একটাও আমি শুনতে রাজি নই, তোর কথাগুলো একটাও আমার শুনতে ভালো লাগছে না। তখন মুক্তি বলতে থাকে, প্লিজ ঋতু, তুই বোঝার চেষ্টা কর, আমি আমি শুধু নিজের উপর থেকে সন্দেহ সরানোর জন্য এমনটা করেছি, কারণ কারণ আমি তোদের উপরে অ্যাটাক করিনি, আর সেগুলোর জন্য আমার বিশ্বাস তোরাই আমাকে সন্দেহ করছিলি। তখন এ কথা শুনে দেখা যায় ঋতুজা বলে উঠে, কই বাড়ির আর কেউ তো বললো না যে তাদের উপর সন্দেহ হচ্ছে, তোর কেন মনে হলো এটা? তখন এ কথা শুনে মুক্তি বলতে থাকে, কারণ সবকিছুতে তো আমাকেই সন্দেহ করিস তোরা, যে হয়তো বা কম্পাস নেই, কিন্তু তোরা তোরা তো সন্দেহতে অন্যদিকে ছুড়বি না, তাই না? তখন এ কথা শুনে দেখা যায় ঋতুজা হাসতে থাকে আর বলতে থাকে, কথাই আছে না, পড়লো কথা হাতের মাঝে, যার কথা তার গায়ে বাজে, ঠিক সেরকম তোর হয়েছে। কারণ কারণ তুই যেভাবে ভাবছিস সেভাবে আমরা ভাবি না, তোর কথাগুলো তুই নিজেই ভেবে নিস, আমরা ভাবি না, বুঝতে পেরেছিস? তখন এ কথা শুনে দেখা যায় মুক্তি ঋতুজার কাছে হাত জোড় করে ক্ষমা চাইতে থাকে আর বলতে থাকে, প্লিজ ঋতু, তুই আমাকে ভুল বুঝিস না, আমাকে আমাকে এবারের মতো ক্ষমা করে দে, আমি আর কখনো এরকম ভুল করব না। তখন এ কথা শুনে দেখা যায় বিহান হাসতে থাকে আর বলতে থাকে, মুক্তি মাসি, আর কত এভাবে ক্ষমা চাইবে বলো? তোমাকে তো ক্ষমা করতে করতে আমাদেরই কেমন যেন একটা গিল্ট ফিল তৈরি হয়ে গেছে। তোমাকে ক্ষমা করতে করতে আমরা নিজেদেরকে চিনতে ভুলে যাচ্ছি, কারণ আমরা যে এতটা ক্ষমা করতে পারি সেটা আমাদের নিজেদেরও জানা ছিল না।
তোমাকে কতবার ক্ষমা করেছি এই পর্যন্ত, তুমি কি বলতে পারো? তখন এই কথা শুনে দেখা যায় মুক্তি বলতে থাকে, প্লিজ বিহান এরকম করিস না, তুই এরকম করলে তো তবে তবে ঋতুজাও তো আমার সঙ্গে ঠিক এভাবেই ব্যবহার করবে, তাই না? তুই প্লিজ আমার সঙ্গে এরকম ব্যবহার করিস না। তখন এই কথা শুনে দেখা যায় অখিলেশ অখিলেশ মুক্তিকে থাপ্পড় মারে আর বলতে থাকে, মুক্তি আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, তোমার তোমার ওই সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে আমি ভেবেছিলাম সত্যি হয়তো হয়তো বা আমাদের শত্রুরা তোমার উপর অ্যাটাক করেছিল, কিন্তু কিন্তু তুমি যে এভাবে নাটক করছিলে সেটা আমি বুঝতেও পারিনি। আমি বোকা তার কারণে বারবার তোমার মিথ্যেগুলো আমি সত্যি বলে বিশ্বাস করে নিই। তোমাকে তোমাকে বিশ্বাস করে আজ এত দূর এসেছি আমি। তখন এই কথা শুনে দেখা যায় তখন মুক্তি বলতে থাকে, প্লিজ অখিলেশ তুমি অন্তত আমাকে বুঝো, তুমি অন্তত আমাকে বোঝার চেষ্টা করো। এরপরে দেখা যায় ত্রিলোচন টিকে বলতে থাকে, আচ্ছা এবার এসব বাদ দিন তো, এবার এসব বাদ দিয়ে আমরা আমরা ভাবি না যে এই বাড়িটা কত সুন্দরভাবে পরিবেশ তৈরি করা যায়। তখন তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, প্লিজ ত্রিলোচন টিকে তুমি সব বিষয়ে আমাদের মাঝখানে কথা বলো না, কারণ কারণ তোমাকে আমি এভাবে বলতে চাইনি। তারপরেও এটা আমাদের ফ্যামিলি ক্রাইসিস, তুমি জানো না তাই এরকম কথা বলছো। এই মহিলাটা কত বড় জালিয়াত, কত বড় অপরাধী তোমার কোনো ধারণা নেই। ও শুধু একবার নয়, ও বারবার বারবার আমাদের সঙ্গে এরকম এরকম জালিয়াতি করেছে, আমাদের সঙ্গে এরকম করে খারাপই করেছে। তখন তখন দেখা যায় ত্রিলোচন বলতে থাকে, আসলে আসলে উনি আমার ম্যাডাম, তো তাই আমি বলছিলাম এখন আপনাদের যেটা ইচ্ছে সেটাই করুন, আমি আর কথা বলছি না, কারণ কারণ আমি তো এবারের ড্রাইভার, আমি তো এবারের কেউ নই, তাই না? তখন এবারে ত্রিলোচনটিকে সরে যায় আর সরে দিয়ে দরজার সামনে একটি চেয়ারে বসে পড়ে। এরপরে এরপরে বিহান মনে মনে বলতে থাকে, প্লিজ কম্পাস তুমি কিছু মনে করো না। তা এখানে এখানে যদি মা জানতো যে তুমি তুমি কম্পাস, তবে তোমার মুখের উপরে মা এভাবে কথা বলতো না, তোমাকে তোমাকে এভাবে অপমান করে কথা বলতে পারতো না। তখনই দেখা যায় কম্পাসের দিকে তাকিয়ে বিহান ইশারা করলে তখন কম্পাস ইশারা করে বলতে থাকে, চিন্তা করবেন না, আমি আমি কিচ্ছু মনে করিনি, কারণ আমি জানি যে মায়ের মনটা এখন ভালো নেই, আর মুক্তি মাসি যেরকম একটা সিন ক্রিয়েট করেছে তাতে তাতে মায়ের শরীরটাও ভালো নেই, তাই মা এরকম করে কথা বলেছে, আমি আমি কিচ্ছু মনে করিনি। এরপরে দেখা যায় মেঘমালা বলতে থাকে, দেখেছেন মা, এই মুক্তি মাসিকে আমরা যত দেখছি ততই অবাক হচ্ছি, ওর থেকে আমাদের বাড়ির বাচ্চাগুলো কি শিখবে বলুন? এই মহিলা প্রতিনিয়ত এভাবে আমাদের আমাদের ক্ষতি করে যাচ্ছে, প্রতিনিয়ত আমাদের বোকা বানিয়ে যাচ্ছে। আমরা আমরা কি এটার কোনো প্রতিবাদ করব না? এভাবে এভাবে যদি চলতে থাকে মহিলা তো একদিন দেখবেন আমাদের সবাইকে এমন ভাবে পথে বসিয়ে দেবে, আমরা সেটা ভাবতেও পারছি না, কল্পনাও করতে পারছি না। তখন তখন মুক্তি বলতে থাকে, প্লিজ মেঘমালা তুমি ঋতুজাকে এসব বুঝিও না। এরপরে পৃথা বলতে থাকে, কেন মুক্তিদি, তুমি যেরকম করে আমাদের সঙ্গে জালিয়াতি করছো, তবে তবে কি বোঝাবে বলো? তুমি এরকম করে জালিয়াতি করতে পারো না। তখন এ কথা শুনে তখনই দেখা যায় মুক্তিমাসি বলতে থাকে, প্লিজ প্লিজ পৃথা তুমি এভাবে এভাবে আমাকে বলো না, আমি আমি এটা সহ্য করতে পারছি না। তখন তখন দেখা যায় বিহান বলতে থাকে, তা তোমার ছেলে গুণধর ছেলে তো যা নাটক করলো কলেজে, সে ছেলে কোথায়? সে ছেলেকে তো দেখছি না। তখনই দেখা যায় ও সেনাপতি ও মোনালিসা দুজনেই বাড়িতে ঢুকে। তখন সেনাপতি বলতে থাকে, আমি এখানে আমি আমি মায়ের এই অবস্থা দেখে ছুটে এলাম, আমি জানতাম না যে মাকে এভাবে মেরেছে। মা তুমি ঠিক আছো তো? ঠিক তখনই দেখা যায় বিহান হাতে তালি দিতে থাকে আর বলতে থাকে, বাহ সেনাপতি বাহ, তুই দেখছি খুব ভালো অ্যাক্টিং করতে জানিস, দেখেছো মা কত সুন্দর করে অ্যাক্টিং করতে পারে, নিজের ছেলেকে এসবের সঙ্গে যুক্ত করেছে। কোন মা তার ছেলেকে এভাবে অপরাধের পথে ঠেলে দিতে পারে বলো? এই মুক্তিমাসির দ্বারাই সম্ভব এটা। মুক্তিমাসি এটা খুব ভালো করেই পারে, নিজের ছেলেকে দিয়ে এত বড় অপরাধ করাতে উনি দুবারও ভাবে না। তখন এ কথা শুনে দেখা যায় সেনাপতিকে বারবার মুক্তি ইশারা করে বলতে থাকে, সেনাপতি চুপ কর, এখানে সবটা ধরা পড়ে গেছে। কিন্তু সেনাপতি কোনো কিছুই না বুঝে বারবার বারবার অভিনয় করতে থাকে। ঠিক তখনই ঋতুজা এসে সেনাপতিকে থাপ্পড় মারে আর বলতে থাকে, অনেক নাটক হয়েছে, মা ছেলে অনেক নাটক করেছে, এবার নাটকগুলো বন্ধ করো, তোমার মায়ের নাটকটা সবাই ধরে ফেলেছে, তোমার মা সবটা স্বীকার করে নিয়েছে। ঠিক তখনই দেখা যায় সেনাপতি চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে। এরপরে দেখা যায় মোনালিসা সেখান থেকে যাবার চেষ্টা করলে তখনই ত্রিলোচন থেকে বলতে থাকে, এ বাবা ম্যাডাম আপনি এলেন আবার চলে যাচ্ছেন, আমি তো বুঝতেই পারছি না। স্যার দেখুন উনি এসেছে কিন্তু না বসে চলে যাচ্ছে, ম্যাম কি কোনো ভয় পেয়েছেন? তখন এই কথা শুনে তখন দেখা যায় নড়ে চড়ে দাঁড়ায় মোনালিসা দাঁড়িয়ে বলতে থাকে, না না আমি কেন ভয় পাবো, আমি কি কোনো অন্যায় করেছি যে আমি ভয় পাবো? এরপরে এরপরে দেখা যায় তখন কম্পাস বলতে থাকে, না আপনি যেভাবে পালিয়ে যাচ্ছিলেন তাই ভাবলাম আপনি কোনোভাবে ভয় পেয়েছেন কিনা।
এরপরে বিহান বলতে থাকে, মোনালিসা তোমার আসলে আসলে লজ্জা নেই। তখনই তখনই দেখা যায় পৃথা বলে ওঠে, আসলে বিহান, কথায় আছে না যে যাদের দোকান কাটা থাকে তাদের কখনো লজ্জা হয় না, ঠিক তেমনই মোনালিসার দোকান কাটা। তার কারণে মোনালিসাকে এত কথা বলা সত্ত্বেও মোনালিসার কোনো কিছু যায় আসে না, ও কোনো কিছুতেই নিজেকে নিজেকে অপমানিত বোধ করে না। তাই না মোনালিসা? আমি সত্যি বলছি তো, আমি ঠিক বলছি তো? তখন এই কথা শুনে দেখা যায় মোনালিসা বলতে থাকে, কাকিমণি তুমি কিন্তু আমাকে অপমান করছো, এভাবে এভাবে অপমান করতে পারো না। তখনই তখনই দেখা যায় বিহান বলতে থাকে, শোনো মোনা, তুমি এটা ভুলে যাচ্ছ যে তুমি আমাদের বাড়িতে দাঁড়িয়ে আছো, আর আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমার সামনে আমার কাকিমণিকে তুমি এভাবে এভাবে কথা বলতে পারো না। তোমার তোমার কোনো রাইট নেই। তোমাকে এখানে আমি আসতে বলিনি, যার কারণে তোমার হয়ে আমি কথা বলবো। আর তোমাকে আমি বারবার বলেছি তুমি আর কখনো এই চৌধুরী বাড়ির আঙিনা পায়ে বেরোবে না, তুমি চৌধুরী বাড়িতে কখনো আসবে না। কিন্তু কিন্তু তুমি যখন শুনতে চাইছো না, বারবার বারবার চলেই আসছো, তখন তো আমাকে এবার একটা নতুন করে পদক্ষেপ নিতে হবে। মুক্তি মাসি, সেনাপতি আর মোনালিসাকে মা পুলিশে দিতে হবে। তুমি তুমি পুলিশ আঙ্কেলকে ফোন করো, পুলিশ আঙ্কেলকে ফোন করে বলে দাও যে উনি যেন খোঁজ নিয়ে সেদের তিনজনকে নিয়ে যায়, আর ওদের বিরুদ্ধে যত প্রমাণ দেওয়ার আমি দিয়ে দেবো। ওদের বিরুদ্ধে আরো আরো অনেক রকম প্রমাণ আছে, সেগুলো সেগুলো দিলে ওরা কখনোই হয়তো আর জেল থেকে বেরোতে পারবে না। এ কথা শুনে তখনই দেখা যায় মোনালিসা গিয়ে বিহানের হাত ধরে বলতে থাকে, প্লিজ বিহান, তুমি এভাবে কেন বলছো? আমি কি করেছি বলো? তুমি আমাকে আমাকে জেলে দিতে চাইছো কেন? আমি তো শুধু তোমাদের বাড়িতে এসেছি, তোমাকে দেখতে এসেছি, এটুকুই। আর তুমি তুমি এভাবে বলছো আমাকে, তুমি এভাবে আমাকে পুলিশে দিতে চাইছো? তখন তখন বিহান বলতে থাকে, হ্যাঁ মোনালিসা, আমি তোমাকে পুলিশে দিতে চাইছি। তোমার লজ্জা করছে না? তুমি অন্যের হাজবেন্ডের দিকে বারবার বারবার চোখ তুলে তাকাচ্ছ, তোমার এটা একটা অপরাধ। তুমি তুমি কম্পাসকে সবসময় পিঞ্চ করতে, এটা তোমার আরেকটা অপরাধ। তুমি তুমি কম্পাসকে মারতে সাহায্য করেছো, তাই তো? আমি ঠিক বলছি কিনা বলো? তখনই তখনই মোনালিসা বলতে থাকে, এসব কি বলছো তুমি? আমি কম্পাসকে মারতে সাহায্য করেছি মানে? কম্পাস তো একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, কম্পাসকে মারতে সাহায্য করেছি মানে কাকে সাহায্য করেছি আমি? তুমি কি বলতে চাইছো? তখনই বিহান বলতে থাকে, আমি সবটা জানি যে কম্পাস অপঘাতে মৃত্যু হয়নি, কম্পাসকে প্ল্যান করে মারা হয়েছে, কম্পাসকে প্ল্যান করে সরিয়ে দেওয়া হয়েছে। কম্পাস এমনি এমনি অ্যাক্সিডেন্টে মারা যায়নি, এটা আমি নিশ্চিত। আর সবকিছু আমি জানি, সবটা প্রমাণ আমার কাছে আছে। তুমি চিন্তা করো না, আমি তোমাদের একজন একজন করে জেলে পুরবো। তোমাদের পেছনে বড় মাথাটাকে সেটাও আমি খুঁজে বের করব। কথাটা মাথায় রেখো। তখন এ কথা শুনে ভয় পেয়ে যায় ভয় পেয়ে যায় মুক্তি, সেনাপতি ও মোনালিসা। তখন মুক্তি মনে মনে বলতে থাকে, বিহান এসব কি বলছে? আমাদের আমাদের বিরুদ্ধে প্রমাণ আছে মানে? ওই এগুলো প্রমাণ কোথায় পেলো? এগুলো প্রমাণও কোথায় পেলো? ওই যে অফিসার যে বলেছিলেন যে কোনো কোনো ব্লগারের কাছে প্রমাণ আছে, সেগুলোই কেউ কালেক্ট করে নিয়েছে। এবার যদি সত্যি সত্যি সেগুলো কালেক্ট করা হয়ে যায়, তবে তো আমরা অনেক বড় বিপদে পড়ে যাব, অনেক বড় বিপদে পড়বো। এই বিপদটা কি করে সামাল দেবো আমি? তখনই তখনই সেনাপতি মুক্তিকে ইশারা করে বলতে থাকে, মা, একটু একটু কাম ডাউন হও, কোনোভাবে উত্তেজিত হও না। উত্তেজিত হলে ওরা বুঝে যাবে যে তুমি তুমি কোনোভাবে আমরা এসবের সঙ্গে যুক্ত। ওরা ওরা এমনিতে আন্দাজে ঢিল ছুড়ছে। এটা কিন্তু আমাদের বুঝতে হবে। আমরা যদি এটাতে হ্যাঁ বলে দিই, তবে কিন্তু সবটা প্রমাণ হয়ে যাবে। তাই এখনো এখনো সময় আছে। কোনো কিছু স্বীকার করবে না, একদম একদম স্বীকার করবে না। পরেরটা পরে বোঝা যাবে। সেনাপতি সবটা সবটা ম্যানেজ করে নেবে। তখনই মুক্তি মনে মনে বলতে থাকে, ছেলেটাকে বারবার বলেছিলাম ওই ব্লগারের কাছে গিয়ে ওর থেকে ফুটেজটা যে করেই হোক ছিনিয়ে নিবি, কিন্তু ছেলেটা কোনোভাবেই পারলো না।